না দেখে চোখ কান বন্ধ করে পরে তুমি গানটা গাইতে বড্ড ভালো গাইতে আর একবার গাও না গেটে গেটে ওই তো যাই না আমাদের আমি ধরছি দাদা আমি হঠাৎ এই সময় এই বাড়িতে আসার পর থেকে বাড়িতে সেলিব্রেট হয় আমি তোমার সাথে আলোচনা করতে এসেছি। অসম্ভব দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে এখন আমি ওইসব করতে পারবো না। আরে বাবা কে তোমাকে করতে পেরেছি আমার বোনের বার্থডে পার্টি আমি করবো এবং কিভাবে করবো তার প্রপার ডিরেকশনটা আমি যথাসময়ে এসে দিয়ে যাবো কেমন? যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু বলতে চাই না সে হঠাৎ তোমার কোন জাদুর বলে আমি জলের তো পয়সা খরচ করতে রাজি হয়ে গেল না বল তোমাদের এই ভাই বোনের মধ্যে সম্পর্কটা নেই আমি মাঝে মাঝে ভীষণ ভাবি রক্ত সম্পর্ক ভাই বোনের মধ্যে যে একটা রক্তের টান থাকে জানি কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাগে রক্তের টান না রক্ত গরম করার টান সামান্য 7,000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2,000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পার্টির বিউটি সালানো আমার পক্ষে সম্ভব নয়। শুভম তুই জানিস না ও কেন টাকা চাইছে আমার সারা কোনো বোঝো নেই তুমি বসে বসে খাওয়াতে খালি খালি সামান্য তো আগাদা নয় শুভম ও সর্বনাশ থেকে ছুটি চলেছে ঠিক আছে পাখা বাজায় তাহলে কেউ তাকে ধরে রাখতে পারে না দাদা সে আমাদের দিকে ছুটে যাবে কি বললে বৌদি আর আমাদের বাবা মা তোমার কাছে তোমার কাছে
সুবল, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বুঝাবো ওই অভিযোগ শৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয়ে ওঠে ওই শয়তানকে খুন করে নিজেকে আমি শেষ করে ফেলি। না দাদা, এমন কথা আমি কখনো ভেবো না। আনতে পারে না রে সুবল, আমি জানি এই মনের মধ্যে গিয়ে আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি লাভলিকার শয়তানটা আমার কাছে কেড়ে নিতে চাইছে। সব বুঝে আমি বড্ড বাইরে সুবল, আমি কিছু করে উঠতে পারছি না। তবুও তোমাকে স্টেজ ছাড়তে হবে না। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে, তুমি আমাদের পাশে থাকবে। আমরা যদি দুর্গা চাই, সব সম্পর্কে কথা দাও বাবা। তুমি আমার কথা দাও। কথা দিলাম ভাই, আমি চালাবো ভাই, তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে পাশেই থাকবো। কি হলো? আজ তোমার এত খুশি খুশি ভাব আর বলবো বলে ডাকছো, কি হয়েছে বলো তো? ও চোখ বন্ধ করো না। বেশ, চোখ বন্ধ করলাম। কেন হাতে কি হবে? বেশ, তাই না? বড় ছেলে মানুষ। ও মা, এটা কি? গন্ডগোল হয়ে গেল। তাই বুঝি? বেশ, ভালো করেছো। অনেক কিছু দেবো। কি দেবে তুমি? আর কি দেবে? অনেক ভালোবাসা। ভালোবাসা? দাও, দাও। আমাকে তুমি ভালোবাসা দাও।
সাড়ে ছয় বাজে ছয় কিনা তাই তাই বুঝি প্রত্যেক স্ত্রী তো তার স্বামীর ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে, তাই তো সে সুন্দরী হয়ে ওঠে গো। কি ভুলে গেছো? কিসের কাগজ? এই কাগজে তুমি সই করবে না। কেন কাগজটা? এটা কিসের কাগজ? ওটা কোনো সাধারণ কাগজে নয় গো বৌদি। ওটা তোমার শ্বশুর মশাইয়ের করায় এক মূল্যবান দলিল। মাধবদা, এসব কি বলছো তুমি? ওই দলিলে লেখা আছে ছোট বাবু অবর্তমানে সমস্ত সম্পত্তি মিশনে নামে চলে যাবে। সে কি? তাই বলছি ছোট বাবুকে যে বিয়ে করবে তার নামে সমস্ত সম্পত্তি অধিকার দিতে হবে। কিন্তু ওই দলিলে বৌদি মনে করবি সই করে কোনো শালা গাড়ি ভয় পায় না। ওইদিকে অধিকাল আমার স্বামীর মতো দেখতে, সত্যি কেউ আমার স্বামী নাকি রাজা মস্তানের ছদ্মবেশে? আমার ঘরে কোনো লোক মানে তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো বিপন্নদা? ভালো। একা অসুস্থ বিকলাঙ্গ নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি। হঠাৎ করে চাকরিটা না পেলে আমাকে হয়তো কোনো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেত। আমাকে তুমি ক্ষমা করে দিগন্তদা। সেদিন আমি না বুঝে মস্ত করে অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমার বৌদি ষড়যন্ত্র করে। থাক না দুর্গা, মৃত্যু প্রায় সুপর্ণ চারা গাছের গোড়ায় আর সহানুভূতি বাড়ি সিঞ্চন করে কি লাভ? আজ তো তুমি অনেক সুখে গেছো, আজকে ভালো বর পেয়েছো, অনেক বড় সংসার, অনেক অর্থ সম্পদ। হ্যাঁ, এগুলো তো কোনো কিছু আমি কোনোদিনই তোমায় দিতে পারতাম না দুর্গা। আজকে আমি কেমন সুখে আছি তা যদি তুমি জানতে পারতে। সেই জন্য গতবার হয়ে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এই বাড়িতে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার বাড়িতে ঢুকেছে, সে একটা কুখ্যাত পুলিশ মামলা, তাকে তুমি আমরা কি বললে দিগন্তদা? আমার ঘরে একটা খুনি? কই, না না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে দিগন্তদা। বেকার লম্পট অন্তত তোমার কাছে অনেক ভুল করেছে তো। এটা ইংরেজি ব্যাপার দিগন্ত আর পর্যন্ত কোনো ভুল করে না। আমি নিজের চোখে দাঁড়িয়ে বাড়িতে ঢুকতে দেখেছি। কিন্তু আমি বলছি আমার ঘরে কেউ ঢুকেনি। আপনি এখন খালি হাতে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি ম্যাডাম। আপনি যদি স্বেচ্ছা স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। একজন গৃহপতির ক্ষমতা ও কোথায় আপনার জানা নেই ইন্সপেক্টর সাহেব? আপনি যদি বাধ্য হয়ে আমার ঘরে ঢুকেন, এখন আমি লোকজন জড়ো করে আপনার এই মুখোশটা বলবো যে আপনি আমার ইজ্জত নিতে এখানে এসেছেন। শ্রী দুর্গা শ্রী, তুমি না একজন গৃহবধূ, আদর্শ করা স্বপ্ন নিয়ে না তুমি এই বাড়িতে এসেছো, সেই তোমার মনোভাব এত ছোট হয় কি করে? আজ আমার ভাবতেও অবাক লাগছে যে একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে
নিজের জন্যই আজ আমায় দুঃখ বাঁধাবা। আজ কিন্তু তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না। তোমার ঘর আমি সাজ করবো। বিশ্বাস করো, ওই ঘরে কেউ নেই। ওই ঘরে আমার স্বামী শুয়ে আছে, তুমি বিশ্বাস করো, দিগন্ত দাও, ওই ঘরে কেউ নেই। সে তোমার স্বামী আজ আমার খুঁজে ফেলা আছে। প্লিজ দিগন্ত দাও, আমার কথাটা শোনো। তোমার ডান্সটাকে না পুলিশটা কেটে বলছে তুমি বলে রাখবে বুঝলি ছেড়েছে ওই ঘরে আমার স্বামী শুয়ে আছে। এবার তোমার বিশ্বাস হলো তো দিগন্ত দাও? সরি আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমি সেই পরিবারের রাজা অবস্থা অনেক স্বামীর মধ্যে দেখি দিগন্ত দাও, যাচ্ছি অসময়ে সে বিরক্ত করার জন্য আমি কিন্তু তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরপুর এই কামনা করি। দিগন্ত দাও। এইভাবে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করবো না। আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে প্রতিদান আমি ঠিক দিয়ে দেব। সেই প্রতিদান যদি আজই আমি আপনার কাছে চাই, বলুন কি প্রতিদান চান? এই বাড়িতে আমার পদে পদে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা পেতে আপনাকে যে আমার বড় প্রয়োজন। সে কি? বিশ্বাস করুন, আমার স্বামীকে ওই শয়তানটা বেড়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর বলে গেছে যদি আমি একটা মেয়ে সই না করি তাহলে আমাদের দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারবে। ওই দেখুন পড়ে আছে সেই দলিল। সে কি? তাই বলছিলাম, আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন আপনি যদি আমাকে সাহায্য করেন। আমাকে আপনার স্বামীর বর্ষি দিয়ে যেতে হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বেশ, আমি শুধু আপনার স্বামীর বর্ষি দেব না, আপনাকে আমি সব রকম বিপদ থেকে রক্ষা করবো। আর ঈশ্বরের ক্ষমতা নেই আমাকে তোদের হাত থেকে বাঁচা। যদি না ওই দলিলটাই সরিয়ে করিয়েছে। এই আমি শেষ করে বলছি ওই দলিল সরিয়ে বলবে কিনা। আমার স্বামী যখন একবার বলে দিয়েছে তখন ওই ওই দলিলে আমি সই করবো না, করবো না, করবো না। তোর আচার কর সবাইকে শেষ করে ফেলবো। শেষ করে দাও। এখন আমি সবাই ওকে মেরেছে, তুমি ওকে সেইভাবে মারো, শেষ করে দাও ওকে, তুমি শেষ করে দাও। কোথায় আমার রাজা? তুমি কি পুলিশের বিরুদ্ধে আমার রাজা? আমার রাজা, আমার রাজা কখনো আমাকে মুক্তি দিয়ে পালিয়ে যেতে পারে না। তুমি ফিরে এসো রাজা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। কি করেছে তোর রাজা? ওই সাদা রাজাই দেখছি প্রতিপক্ষকে বিগড়ে দিতে। সালাকে সামনে পেলে না কেটে কুচি কুচি করে দেবে। আমি যাবো না। স্বেচ্ছায় লাগলে চোখ এই দৃশ্য দেখে আপনারা বিচলিত হবেন না। আজকাল এমন দৃশ্য আজকাল ঘটতেই পারে। এটা নিজেদের শিকার দরবার ফান্দ। ওই মেয়েটা হাতে না শুনে যে মেয়েটা আপনি বাজারে যাবেন অমনি ওরা সম্মুখী ধারণ করে আমরা সারে সর্বনাশ করে ছেড়ে দেবে। তার চেয়ে চল বাবা আমরা এখানে
সৎ না করে। তাই আমরা ভাবছি এবারে ভোটে দাঁড়াবো, এবারে ভোটে দাঁড়াবো। তোমরা ভোটে দাঁড়াবে? নিশ্চয় পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী আমার পর্যন্ত যদি আমরাই থাকি, আরে দেশটা দেশ থাকবে না গো, একেবারে স্বর্গ হয়ে যাবে গো, স্বর্গ। তোমার কি হলো গো বৌদি মনে, কবে কচি টচি কিছু হলো? কচি হবে কেন হলো? ওই যদি কচির বাপটা প্রত্যেকদিন নাইট ডিউটি পড়ে রইল, তাহলে কচিকে ওপর থেকে পড়ে হবে নাকি না? হায় রে মোদের ফাঁকাটা কপাল। ওই মানুষগুলো না থাকলে আজকে দাদা সত্যি আমার সর্বনাশ করে দিত। আর আমার সত্যি হয় ওই মানুষটা সত্যি আমার দাদা তো যা মরবে। আর রাজা ফিরে এলে তার হাত ধরে এখান থেকে আমি পালিয়ে যাবো। আমি পালিয়ে দিচ্ছি আর কোনোদিন আমি কান্না ফিরবো না। রাজা তুমি ফিরে এসেছো রাজা, তুমি ফিরে এসেছো। আমার কাছে করতে লাগছে না। রাজা রাজা তুমি এমন করছো কেন রাজা? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমার বলে কিংবা আমি কি কখনো তোমার আগে দেখতে পারি? আমার দিকে শুধু একটিবার ভালো করে চেয়ে দেখো রাজা, তুমি ঠিক চিনতে পারবে আমি তোমার ছবি রাজা, আমি তোমার ছবি। আমার তো তুমি বলে কেউ ছিল না, কাজে শুধু একটা বউ। না 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 আজ আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি পালাই। দাঁড়াও, কেন আজকে আমাকে চিনতে পারছো না রাজা? কেন তুমি আমার বোকা বোকা করে কথা বলছো? কি হয়েছে তোমার? বলো রাজা বলো, কি হয়েছে রাজা বলো। তোর রাজা বোধহয় পুলিশের হাতে মারকে স্মৃতি শক্তিটুকু হারিয়ে ফিরে এসেছে। এবার আমি ওর প্রাণ শক্তিটুকু কেড়ে নেবো। তুমি আমার দাদার কোনো কিচ্ছু করতে পারবে না, তোমার কিচ্ছু করতে পারবে না। আমি যেমন করে পারি আমার দাদাকে ঠিক সুস্থবার করবো। এসো গো রাজা, তুমি আমার হাত ধরে আমার সঙ্গে এসো রাজা, এসো। তুমি যে আমার মনের রাজা, তাই তো? হয়তো আজীবন তোমাকে আমি আমার মনের সিংহাসনে আমি ভালোবাসার শাসনে সাজিয়ে রাখবো রাজা। তার আগে তোর বুক থেকে রাজাকে আমি চিরদিনের মতো সরিয়ে নেব। সারা তোর ওই রাজার জন্য আমার সব ভাবনা ভাবি ভুল হতে বসেছে। তাই তোর জন্য থেকে রাজাকে আজ আমি সরিয়ে দেব। তবে কি আমার রাজা? কোথায় একেবারে শেষ হয়ে গেছে। বলো কি মা, এইভাবে দিনের পর দিন বৌদিকে অন্যায় অবিচার আমাকে চোখ কাল করে সহ্য করতে হবে? না না, আমার পক্ষে সম্ভব নয় মা, আমার পক্ষে সম্ভব নয়। পরে পরে বা পরে সে আমি বাকি সময় দিদির নামটা মুখ থেকে মুছে দিলে আমি তো তা পারিনি। আর তাই তো তোমাদের কাউকে কিছু না জানিয়ে আমি লুকিয়ে লুকিয়ে একদিন দিদির বাড়ি গিয়েছিলাম।
মানে মা তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে গো মা। বাবা তোমার স্বামী তাতে ক্ষতি কি? তোমার মেয়ে তো এখন দামি দামি শাড়ি পরে গা ভর্তি সোনা হিরে কয়লা পরে যেন রাজরানী সেজে রয়েছে। আর আমি যেতেই দিদি আমায় কোথায় খাবে, কোথায় বসাবে তাই নিয়ে একেবারে ব্যস্ত। এত সব খাবার আমার চোখের সামনে কেটেছিল, যা কোনদিন আমি চোখেই দেখিনি না, চোখেই দেখিনি। আমার চোখে চোখ রেখে ওই কথাগুলো আর একবার বলতো আমার। মা আমি তুই কি রে? তোকে সে ছোট ছোটবেলা থেকে বড় করেছি, কোলে পিঠে মানুষ করেছি, তা তোর মনের কথা আর মনের ভাষা আমি যাকে ভালো করে বুঝতে বল। অবাক হয়ে গেলাম মা। এত চেষ্টা করেও আসল সত্যটাকে আমি গোপন রাখতে পারলাম না। কি তোর আসল সত্তরে শুভ তবে কি আমার মেয়েকে দুঃখে তার জীবন মরা সুখ কি কখনো তার পাশে আছে বাবা? তার মানে আমার তোমরা এতটুকু সুখী হয়নি বাবা। শয়তান মহেশ বলে দিদির জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমি অত্যাচারের ভয়ে জামাই বাবু বাইরে থেকে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিটা কোথায় একেবারে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। ওগো কিছু না আমাদের তোমরা না মানে ঢাকার করা বাজার আর পাই। ও সামান্য বাজার করে টাকাও আপনার কাছে নেই নাকি আমার জন্মদিন বলে আপনার টাকা না বাহানা করছে কি হলো আপনার আমাদের টাকা আরে বাবা চুপ করেছি কেন লজ্জা করছে বুঝি ভয় নয় বৌমা, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। ও তাহলে চক্ষু লজ্জাটা আপনার আছে দেখছি তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম তুমি যদি নিজে বাজারটা করতে যেতে তাহলে দোকানদার তোমার কাছে বোধহয় কোনো পয়সা চাইতো না। তার মানে মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকে বাজারে গিয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদার বিনা পয়সাতে তোমার করে বলবে আপনি আপনি আমাকে আজে বাজে কথা বলছেন। মান অপমান জ্ঞান তোমার আছে আর তা যদি থাকতো তাহলে এরকম একটা বাজে পোশাক পরে এই শ্বশুরের সামনে দাঁড়াতে পারতেন না। কি বললেন আপনি? যে কোনো পরিবারে যে কোনো গৃহবধূ যদি এমন অঙ্গ আছে কোনটা আসল আর কোনটা নকল সেটা বুঝতে পারছি না। আমাকে দেখে একবারও মনে হয় না যে কোনটা সৎ আর কোনটা সুন্দর। তুমি স্বল্প শিক্ষিতা ছিলে বলেই তো আমার মাকে অনুকরণ করে এই পূজারী কাজটা দেখি। কিন্তু বৌমা হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা, তার উচিত শিক্ষার বিচারে তার পূজারী থেকে পয়সার সাজটা বেশি আকর্ষণ। আর তাই তো তোমার ছেলে তোমার থেকে আবেগে ছুটে এসে তোমার মা মা বলে জড়িয়ে ধরতে পারবে, কিন্তু এদের ছেলেমেয়েরা তা না করে কি বলবে জানো? ওই দূর থেকে শুধু বলবে হাই মামি আর হ্যালো মামি। এই শোনো এত বড় অপমান চুপ করে না তোমার এই সুন্দর নয়নজোড়া ওই পুরো সপ্তাহে বসালে অর্থ থাকবে কিনা সেটা প্রয়োগ করতে হবে নিজের গালে। আর যদি কারণ তুমি আমার বাবা মায়ের হাত তোলো তো তোর হাত ধরে আমি পেটে ফেলে দেবো। আজও বলবে যে ভাইয়া তুমি যে এসে কাপুরুষদের মতো বউকে দিয়ে শাস্তি যাও তোমার কারণে আপনি বন্ধুকে একবার থানায় গিয়ে কমপ্লেন করে
খবরদার, আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতা অসম্মান করলে আমি কিন্তু ভুলে দিতে বাধ্য হবো। আমি একজন আমার বস, আর আমি আমার কারখানার একজন কর্মচারী। এই শোনা, এত বাহাদুরি দেখাতে হবে না তোমাকে। আরে বাবা, সাজ করলেই তো সব মিটে যায় নাকি? যারা চোর তারা শুধু আমাকে চোর ভাবে, লাগলি? কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, আমার বাবা মা এরকম নোংরা কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করলেও ওরা তো করে না, করো। তাই ওদের কথা মতো তুই আমাদের পরীক্ষা করে দেখ বাবা, আমাদের পরীক্ষা করে দেখ। দেখো না মা, না, তা হয় না। আমি বলছি করো, তুই আমাদের সাথ কর। সত্যি রোজ পুরি কাছে চলে হাই হাই বাবা, আমাকে করে বাবা, এই শোনা, তুমি তোমার বাবাকে সাজ করো, আমি তোমার মাকে সাজ করবো। এ কি? তোমার পকেটে মানি দেয়? ওই তো ওটা এখন আমার ভালো করে দেখতে আসো, ঠিক আছে তো? কি গো? ওরে বাচ্চারা, তোমার বাবা দেখলো কি করে? বললে কোথায় বাড়ি দেয়? আমি কি স্বপ্ন দেখছি? ছি বাবা, ছি। তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল, তুমি আমায় বলে না কেন? আর দাদা যেমন করে হোক, তোমার আমি টাকা চাহিদা মেটাতাম। করো, কাকে কি বলছিস বাবা? যে মানুষটা সারা জীবন অর্থের খেয়ে তোদের দিনে পেটে ভরিয়ে এসেছে, যে মানুষটা সব সময় অপরাধ করে তোদের দিনে ভাই বোনের প্রয়োজন মিটিয়েছে, আর সেই মানুষটাকে চোর বলে তো বিশ্বাস হয় না। করো, চোর বলে তুমি বিশ্বাস করো। অবিশ্বাসী হয় কেমন করে মা? চুরি মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকেই তো চোর বলে। চোর হলে তোমার বাবা মা বড়, আর বাবা মা হলো দেবতা। আর শোনো, এই চোরের সাথে আমি একসাথে এই বাড়িতে থাকতে পারবো না। আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তারা নামলে তুমি কোথাও যাবে না। যেতে যদি হয় তবে চোর বলেই যাবে। আমাদের বড় কি বলছিল? আমাদেরকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ওগো, তাড়িয়ে তুমি সব জানি করা। তোকে কষ্টে দুঃখে হারিয়ে তোমার মনে যখন তোমার পরকে তুমি তুমি এত কম কষ্ট করে দিল। সেই রাতে দশ রাস্তা পায়ে হেঁটে গিয়ে শহর থেকে রাস্তা টেনে আমার বাবাকে সুস্থ করে তুলেছে। সেই কথা আমার বাবাকে কি ভুলে যাবে? ভুলে যাবে? এই সামনের পথে যার কি কারণ না, আমি শাস্তা না গো না। যে সংসারে আমার স্বামীকে চোর অপবাদ দেয়, সেই সংসারে এক মুহূর্ত থাকতে
আর নাই। সেই রক্ত আমাদেরকে চোর অপবাদ দিল, সেই রক্তের বন্ধনকে ছিন্ন করে আর আমি বাচ্চাদেরকে একটু না মাধবদা না, তোমার বৌদিমণি নকল স্বামী থেকে আর এখানে থাকা ঠিক হবে না। যদি কোনোভাবে আমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে আমার বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে আমার বন্ধু বলেছে আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে দোলারা বাবু। মাধবদা তোমার ভয়ে ভয়ে এসে বললে তার খাবার ফুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে তুমি চলে গেলে সরকার আমার হইতে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে বন্দি বাড়ির উপর অমানুষি করতে চায়। মাথাটা আমি আর সহ্য করতে পারছি না ঘোষণা বাবু। নিজের হাতে গোলাপিটি করে মানুষ করা সেই ছোট বাবুকে ওই অফিসার করার হাতে মায়ের থেকে আর থেকেও সহ্য করতে পারছি না। পাঁচশো শয়তানটা আমাদের মেরে ফেলে। মাথাটা ওই নিয়মে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অসহায় আমার ছেলেটার কাকর
হয় হয় মাধবদা, তোমার আমার এই কাতর প্রার্থনা ঈশ্বর শুনে দেব রাধাবাবু। আর সেই জন্যই তো এই সংসারে রক্ষা করতে করে তোমাদের ঈশ্বর তোমাকে এই বাড়িতে পাঠিয়েছে। মাধবদা, তুমি কিন্তু ভুল করছো। আমি তুমি যে আমাদের কাছে দেখতুত করা যাবে না, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে যাবে না। তারপরে মাইস মল্লিক হয়তো আমার বৌদি বাড়িকে একবারে শেষ করে দেবে না রাজাবাবু, একেবারে শেষ করে দেবে। মাধবদা, না মাধবদা না, মহেশ মল্লিক আমার মেয়ে সাহেবের উপর সামান্যটুকু যদি ক্ষতি করে, তাহলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলব। কেন রাজা? আমার বলি, কেন তোমার এত দুর্বল? কেন এত দয়া? কেন এত মায়া? দয়া লাগে সাহেব, আমি এখন বলছিলাম কি আমার মনে এখানে থাকা ঠিক হবে না। কেন রাজা? এ কথা তুমি বলছো না? না মানে আমি একজন গন্ডা মস্তান, সমাজ বিরোধী, সমাজের সব থেকে নোংরা আবর্জনায় মানুষ আমি। তাই আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মন অপবিত্র হয়ে যায়, তাহলে যে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না সাহেব, না, ক্ষমা করতে পারবো না। এমন কথা নয়। তুমি এই বাচ্চাকে আমাকে বন্ধু করে ডাকো। বন্ধু, হ্যাঁ, তুই বন্ধু, তুই বন্ধু। আর 15 মিনিট 20 মিনিট হবে এই মিলন। আমাদের মন্ত্রীকে আমার বাড়িটা পৌঁছতে বাড়ির রাজার পিতার কাছে গিয়েছে। আমি মহেশ মল্লিক বলছি না। না একই করছিস রাজা, যে চৌধুরী তোকে বড় তার মনে ভালোবাসে, তাকে তুই ভুলে কিনা এক সাথে করার আপন করার কথা ভাবছিস।
বিবেক যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, সেই বিবেকের টানে আমি সেই আবার কোন জায়গায় চললাম। না রাজা না, আমাকে এইভাবে ফেলে রেখে তুমি পালিয়ে যেতে পারো না। পালিয়ে নয় ব্যবসায়, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই, ঈশ্বরের রাস্তা আর নিজের প্রতি ভরসা করতে চাই, দেখবেন আপনার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। নিশ্চয়তা পারবে। এই মহিষ মল্লিক ট্রাই করে দেখায়। বুঝলে ভাই? সকল বাবারাও। আসুন ইন্সপেক্টর, আসুন। আমি বলেছিলাম না যে আপনার খুঁজে ফেলে আসেনি। রাজাবস্থা, আমার ভাইয়ের ছয় চলেছে। শুধুমাত্র এখানে লুকিয়েই থাকবে। আমার ভাইয়ের বউটাকেও রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। যা সারা, ও ভগবান রাজা, সেটা আমাকেই তদন্ত করতে দে। ওরা তখন থেকে আমাকে রাজা রাজা বলতে চাইবো। আমি রাজা হলে তুমি তো রাজি, তাই না গো? রানী তো, তুমি আমার মনের রাজা। এসো, তুমি আমার হাত ধরে আমার ঘরে এসো। সেদিন আমার ধোকা দিলেও আজকে পর্যন্ত আমার ধোকা দিতে পারবে না তোমরা। আমি বলছি, ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে। ও রাজা। রাজা, আমি স্বীকার করছি ও রাজা। কিন্তু কেন কেন ওকে আমি স্বামী সাজিয়ে ওই বাড়িতে রাখতে বাধ্য হচ্ছে, তুমি কি সেটা জানো? জানে আমার ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে এই খোদামে আমার জন্য আমি তোর জীবটাকে টেনে ছিঁড়ে ফেলব। রাজা, আর এক পগালে আমি কিন্তু গুলি চালাবো। You are under arrest. এবারে দেখো কি হয়। কাঁদবেন না ব্যবসায়িক, কাঁদবেন না। এই দুনিয়ায় কোনো চেন নাই এই রাজা মস্তানকে আটকে রাখে রাখে। আর একটা কথা কান খুলে শুনে রাখ বয়স বলে, তোর জন্য আমার বাড়িতে তুই চোখ দিয়ে যত ফোঁটা জল পড়েছে তার আগে আমি মুখ থেকে মনে রাখবে। আমার কোথায় চলো, চলো, আসেন, আসেন। রাজাকে নিয়ে চলো। তোমরা সবাই এভাবে চলে যেও না। তুমি অন্তত আমার মনের কথাটা বোঝো নিরঞ্জনা। তুমি অন্তত আমার মনের কথাটা বোঝো। তোমরা সবাই আমাকে এভাবে রেখে তোমরা পালিয়ে যেও না নিরঞ্জনা। পালিয়ে যেও না। আমি আইনের সেবক ম্যাডাম, তাই শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কারোর জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তবে একজন পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে আপনার কাছে ফিরে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, চলি। এটা হলো তোমার বেঁচে থাকবার ছাড়পত্র। এই যে একটা সই করে দাও দুর্গা। না না না, কিছুতেই
সর্বনাশ হয়ে গেছে। রাজা মস্তান পুলিশের বাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। রাজা মস্তান আমরার উপর টার্গেট নিতে পারে বলে বড় বাবা আমাদের থানায় গিয়ে সেলটা নিতে বলেছে। এই জন্যই শালা এদেশে পুলিশ পাবলিকের হাতে মার খায়। একটা ছিচকে মস্তানকে কবজা করতে পারে না। আপনি কি তাহলে থানায় যাচ্ছেন স্যার? আমি রাজাকে খুঁজে বের করে চলো। আর তোমাকে একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে গেছি। যেভাবে হোক এই শয়তান গেছে এই দলিলে সই করাবে। আর সই করতে না চাইলে এই চাবুক দিয়ে ওই শয়তানের গায়ে চামড়া তুলে নেবে। পাগলা বাবা, কথা বলে পাগলা বাবা, পাগলা বাবা, পাগলা বাবা। বাবা, জ্ঞান ফিরেছে? আপনার জ্ঞান ফিরেছে বাবা? আপনি ঠিক আছেন তো বাবা? এই ছোকরে, ওর কথা বাদ দিয়ে আগে এই দলিলে সই কর বলছি। না, কখনো না। ওই দলিল আমি কিছুতেই সই করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। আমি মরবো, আমি মরবো। দলিলে আমি কিছুতেই সই করবো না। কিছুতেই না, কিছুতেই না। কি ভেবেছিস? কি ভেবেছিস না পশু? কি ভেবেছিস? নারী মানে ভীরু, নারী মানে দুর্বল, নারী শয়তান না। নারী কেবল মায়ের আকার নিয়ে মমতার গর্ব করে মা হয়েছে ভালোবাসা দিতে জানে। তেমন পরিস্থিতি পূর্ণা হয়ে তোদের মতো অসুরকে সে বধ করতে পারে। আপনার ঘর মানে আপনি আমার কর্তা সেই সব কি ঘোড়া আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ কর্তাবাবু, এই দিনটা দেখার অপেক্ষায় আজও আমি বেঁচে আছি। ঈশ্বর বড় কল্যাণ হয় কর্তাবাবু। তাই তো আমার আপনাকে এই সংসারে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আজ আমার সব কি কি মনে করেছে? মহেশ আর বাবা ওটু খেলি দিও মহেশ আমাকে ঘরটার মধ্যে খবর আর আপনি মারা গেছেন। ওই বড়বাবু আপনার দেওয়াতে বস্তায় বলে গঙ্গায় মারছি। বাবা, আমি আপনার ছোট ছেলের বউ অভাবী ছিল। কি বলে মা, তুমি আমার গৌরবের স্ত্রী। হ্যাঁ বাবা, সেদিনের সেই ছোট্ট খাওয়া আছে
আমার এত বড় হয়ে গেছি, কোথায় কোথায় আমার বাবারা? ওই বড় মানুষের অত্যাচারে ভয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এই কথা শোনার জন্য তুমি আমাকে বাঁচিয়ে অভিরামের মতো বাবার আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আমার কে কথা অভিমান বাবার মতো দেখতে তোর যখন 5 বছর বয়স তখন একদিন অভিরাম স্কুল থেকে ফেরার পথে একদল যাযাবর তাকে নিয়ে পালায়। এবং ওই রাজাকে আমরা হারিয়ে যাওয়া আর এক সন্তান অভিরাম। দিগন্তদা তুমি? এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এই যে দিগন্তদা তুমি এখানে? অনেকক্ষণ আগে এসেছি এবং এই বাড়ির মর্মান্তিক কাহিনী শুনে আমি পুরো তাজ্জব হয়ে গেছি। বয়স বলেছি এত বড় বিদ্যা, সেটা আমি ভাবি এসব কথা এখনো থাকবে না। কিন্তু রাজা কোথায় দিগন্তদা? রাজা নাকি কৃষ্ণ ভবন থেকে পালিয়ে গেছে? এর টাকা দিগন্ত বিশ্বাস হাত থেকে পালিয়ে যাওয়া অপরাধ স্বীকার করবো। আমি রাজাকে পালিয়ে দেবো সাহায্য করেছি। দিগন্তদা, কি বলছো তুমি? তুমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছো? জানি আমি হয়তো আমাকে বেরোয় আনবো। কিন্তু আমি টাকা দিয়ে গেছি। আর সেই জন্য তো বয়স বলিকে মোকাবেলায় আমি রাজাকে ওই রাজা যদি সত্যি আমার অভিমান হয়, তাকে আমার কাছে ফিরিয়ে এই কি করছেন না? তুমি আমার সেদিকে সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কারণ তার মানে তুমি আমারই বন্ধু কর্ণের বন্ধু বিশ্বাসের বাবা কারণে যুদ্ধে শেষ করতে সে লোকে ভালো বাবা আর আমি বাবার একটা দিকে পুরো রকমের পাচ্ছি আমার একটা ভালো দেখাই আমি তোমার হাতে ছেড়ে দিলাম। আমি আপনাকে কথা দিলাম ওই বয়স পর্যন্ত সমস্ত কুলকেন্দ্রের সাজা আমি তাকে দেবো। তার আগে চলো দিগন্তদা, তার আগে চলো। সবাই মিলে আমরা ছুটে যাই আমার স্বামীর সন্ধানে। আর শুধু কিন্তু নয় না বিহার বড় বড় ভাইকে নিয়ে কারখানায় আসে। এটাই আমাদের বানানো। চলে এসো ডাকে। বেশ, তুমি চায় বাড়ি। আমি আমার স্বামীর সংসার সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করবো। মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাই। কি ব্যাপার করো? বিরোধীদের ভাগে নিয়ে তুমি হঠাৎ বাড়ি চলে এলে কেন? আপনার ডিউটিতে আমার জীবনের শেষ কর্তব্য পালন করা আমাকে ভীষণ জরুরি স্যার। তাড়াতাড়ি আমি আমার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য পালন করতে না। কি আমার কর্তব্য? যে যার জন্য তুমি চাকরিটা ছেড়ে দিলে? একজন মানুষ শুধু আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে একটা বছর আমার পাশাপাশি থেকেছে। আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানো কি আমার কর্তব্য নয় স্যার? কি বললে? আমি জানি লাভলি, আজ আর তুমি আমার এতটুকু ভালোবাসো আর আমি তো তোমাকে সে আগের মতোই ভালোবাসি। আর সেই জন্যই তো অভাবের তাড়নায় তোমার যে গয়নাগুলো আমি বন্ধ রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিতে। তুমি আমার গয়না? ওর কথা কি বেশি পাতা দেনা লাগে? ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে লাগে। না স্যার, আমি তাকে কোনো ব্ল্যাকমেল করছি না। বরং আমাদের দুটি জীবনে মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটাকে আমি ব্ল্যাকলিস্টে ফেলে দিলাম। তাহলে আমি যা আমার তো ভিখারি পুরে ঘর ছেড়ে
অফার সুখে রাজপথে গিয়ে দাঁড়াই হয়ে সামনে যাও। আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম লাগলি, হাসি মুখে। চলে এসে লাগবে ওর অভিনয় থেকে কথা লাইনে সব মানে হয় না। চলে যাওয়ার এই পরিবারের মান সম্মানকে পথে ধুলোয় মিশিয়ে দিয়ে এইভাবে বউকে নিয়ে আমি তোমায় ভুললে পালিয়ে যেতে দেবো না। ওদের কি যেতে দে শুভম। না দাদা, নিজের অভিমানের বসে নিজের অধিকার নিয়ে তুই কারোর সাথে আপোষ করবো না। শুভম ওদিকে তুমি লোকগুলো আপনি না, ওই জন্য তুমি তোমার অবাক ছিলিকে শাসন করো। আর আমি আজ এই শয়তানকে বুঝিয়ে গেছি অন্যের ঘর ভাঙা পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়ঙ্কর। শুভম মহেশ মল্লিকের গায়ে হাত তোলার পরিণামটা কি হতে পারে এবার বুঝতে পেরেছিল ভাইয়া। এবার চলে এসে লাগলে এর চেয়ে যদি আমি মরে যেতাম, তোমাকে যে দেখে থাকতে হবে। তুমি আমার কথা দাও দাদা, বাবাকে আবার তুমি পাই কথা দাও দাদা। কিন্তু বাবা না ফিরে আসে তবে তোর ভোট করবে, তখন আমি ওদেরকে কি জবাব দেবো? তাদের শুনো, নিজের কাছে সন্ধান করতে বহু দেশে চলে গেছে। সে আমার কখনোই ফিরবে না, কখনোই না। কথা বলছিস না কেন রে ভাই? তোর চোখটা স্থির হয়ে গেল কেন? পরে কিছু কথা বলো ভাই। একবার কথা বলো, একবার। তোমাদের জন্য জনগণকে বলবো কি Happy
নাও, আমি তোমাকে 10 টাকা ভিক্ষা দিলাম। আমার মনে নেই, দুর্গার সাথে সাথে গৌরী বলে আমাদের একটা মেয়ে ছিল। সে তো বহুদিন আগে অনেক ছোট্ট বেলায় দুর্গার গৌরী কিনে চরমতলায় গিয়েছিলাম। সেখানে তুমি ভুল পায়টা যাচ্ছিলে, ভুল কি করে হাতে আসে সেই মধ্যে ওদের দুই বোনের হাতে গৌরীকে গৌরীকে আনলাম। তারপর হঠাৎ একটা কালবৈশাখী ঝড় উঠলো, আর সেই কালবৈশাখীর তাণ্ডবে সব কিছু আর এই কঠিন প্রশ্নের উত্তরটা একমাত্র দিতে পারবে আমার দাদা। দাদা, তুমি একটি গাধা। নিজেদের রক্তকে যখন তোমার নিজেরাই কিনে ফেলেছে, তখন তোমার এত আপত্তি কিসে করবে? দাদা কে বাচ্চা? আমি হিজড়ে পরিচয়টা বুঝি, শুনে বুঝি আমার প্রতি ঘৃণা ধরে বুঝি, তাই না? এই সমাজেও তাই করে। তবু আমি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলি, ওগো ভগবান, তুমি কতই না করুণা ভয়, এদের মতো সুস্থ মানুষ না করে আমাকে তুমি হিজড়ে করে পৃথিবীতে পাঠিয়েছো। এদের মতো সন্তানদের লাঠি ঝাঁটা খেয়ে আমাকে তো পদে পদে বিক্রি করতে হয়নি। সে কি বলে? কি বলে তুমি? নিজেদের সন্তানটা ওদের পথে নামিয়ে দিয়েছে। আমাদের ছেলে আমাদেরকে ঘরকে তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে গো বাবু? তোমাদের যখন এই ঝুমড়িকে নকল পরিচয়টা মুছে দিয়ে তোমাদের মেয়ে গৌরীর আসল পরিচয়টা দিয়ে, তখন তোমাদের মেয়ে এই গৌরী তো তোমাদেরকে মাথায় করে রাখবে গো। কি গো মেয়ে, রাখবে না? না, শুধুমাত্র হাতের উল্কি দিয়ে আঁকায় দৃশ্যটা দেখে প্রমাণ হয় না যে আমি ওনাদের সঙ্গে হারিয়ে যাওয়া মেয়ে গৌরী। এর জন্য আরো প্রমাণ চাই, প্রমাণ। ও সালা রাজা নয়, রাজার মতো অভিযোগ দেখতে ও সালা বয়স বলিকে ভাবা বাবা ভাই বাবারা। হ্যাঁ, আমি বাবা আমি তো আমার তো লাগা মানিয়ে ফিরে দিয়েছে। আমি তোমার বইয়ের কাছে যাবো, তোমার বইয়ের কাছে। ওর কাছে নয় রে পাগলা, তোকে একেবারে আমি ওই ভগবানের কাছেই পৌঁছে দেবো। ওর ঘরে 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 একটা আমি তোমার সবাই তোমার চাই হোক, ও এখন আমার শিকার। আর তোকে একেবারে আমি স্বর্গে পৌঁছে এবার তাজব ব্যাপার, সারা নিজের হাতে বিপদ। আমি বলছি স্যার, ওই মহেশ বললে আমাকে 10,000 টাকা করতে গিয়ে কবরে আমাকে খুন করে ওই ছবিকে তার কবর গোডাউনে তুলে নিয়ে যেতে বলেছে। আর একটা সত্যি কথা বলো তো দাদা, সত্যি কি আমি তোমার নিজের মায়ের পেটের বোন? আজ আমি সত্যি বলছি, তুই আমার নিজের
শুয়ে বইয়ের ভবনে গেলে ছবি তুলে যারা কন্যা সন্তানের জন্য করো তাদের কাছে নষ্ট করে মুক্তির সন্তানের জন্য সচেতন থাকো ছেলেরা না গো মামা এর মামা শুধু শুধু মেয়ে আয় বোঝে শুধু মেয়ে আয় বোঝে আবার সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় সে তার শ্বশুর আর শাশুড়িকে কুকুরে আগুন করে রাখে। আমি এসেছি বাবা, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই চোরটাকে ফিরে নিয়ে তোর আমার সন্তানই হবে না রে বাবা। আমরা ওর বাড়ি গেলে তোর বউ আমার বাড়ি ছেড়ে চলে যাবে তো বাবা। চলে গেছে মা, মহেশ মল্লিকা হাত ধরে সে আমাকে ছেড়ে চিরদিনের মতো ছেড়ে চলে গেল। আর তোমাদের শুভ কি হয়েছে সুমনের? কিছু না বাবা, আগে তোরা বাড়ি চলো, তারপর তোরা সব কথাই বলবো। আবার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আবার ফিরে চলো না, নইলে কিন্তু আমি আর পারবো না। আমরা যাবো, তোর সঙ্গে আমরা ফিরে যাবো। কি গো, তুমি যাবে না? যাবো আরতি। ভগবান যা করেন ওরা আমাকে পথে নামিয়েছিল বলে তো আজ আমাকে বলতে গৌরী কে মা? তোর ছোট্ট বোন গৌরী, তোর মনে নেই সেই অনেক বছর আগে চরকের মেলাতে এই গৌরী হাতে গেছিল। এই সেই গৌরী তোর ছোট বোন। তুমি মানে তুমি আমার ছোট বোন গৌরী? আমি তোমার ছোট বোন গৌরী। গৌরী বোন আমার কাছে আই বোন। দাদা, ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ আজ আমার ছুরি বোনটা যখন তার আসল পরিচয় ফিরে পেয়েছে তখন আর আমার মধ্যে কোনো দ্বিধা নেই। চলুন স্যার আমায় কোথায় নিয়ে যাবে? না বাবুয়া তোর অনেক কষ্ট করা মৃত শয়তান ওই শয়তানটাকে চাল করা সম্ভব নয় তাই তাকে ধরতে আমরা তো বিশালে জামার করবো ওই শয়তানটাকে ধরার জন্য আমি যাও থেকে বলুন স্যার বলুন আমায় কি কত করতে হবে? মহেশ মালিকের কথা মতো ওই ঝুঁকি গৌরবে গৌরীকে তার কবল গোডানে নিয়ে যাবে হ্যাঁ, কিন্তু গবরা ওর যদি কোনো বিপদ হয় আমাদের লোক সাদা পোশাকে গৌরবকে 24 ঘন্টা পাহারা দিচ্ছে কারণ গৌরব মহেশ মালিকের আর একটা একটু হ্যাঁ, এবার আসুন শয়তান মহেশ মালিককে ফাঁদে ফেলতে আমরা একটা নতুন নাটক সৃষ্টি করি আর সেই
के साथ में जय श्याम अरे इतना खूबसूरत छिया हमें तो कभी समझा नहीं पड़ा कि इतना कम रुपया में इतना बढ़िया অসুখের মধ্যে এই লোকটা কি জানতে বলছে? বড়িয়া মাল এসব কি বলছে কি? এসব কি বলছে? माल और तुम्हारे पास बोले डॉक्टर मारे दाम 3 लाख टका ये लीजिए महेश बाबू इसने पूरा 3 लाख थैंक यू सेठ সরকার বেমান বিশ্বাস করো আমাকে বেমানের মধ্যে কিন্তু আমাকে এই নিয়ে বিক্রি করতে চাইছো এই বয়স বলে কি এত টাকা বলে সে এমন একটা দেখে না মানলে সে বিয়ের বাসর সাজাবে মাল হ্যান্ডকার করে গেল সাইডে আমার অনেক দিনের শখ পয়সা সুন্দর করে না দেবে ছুটি করে মহারাজের টিভি চ্যানেলে দেখতে যাবো সে সরকার আমার পূর্ণ হবে এই টাকা দিয়ে আমি পয়সা শুনে নাটকের ছুটি করতে চললাম ছুটি এই শান্তনু কোথায় যাচ্ছিস? একটা সংসার নষ্ট করে একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এইভাবে বাড়ি আর আমি বলে ষড়যন্ত্রের আর এক শিকার দিগন্ত বিশ্বাস আমার চার লোক দিয়ে হেবি আর দুর্গা কই আরে শয়তান, হ্যাঁ আমরা যদি এভাবে ছদ্মবেশে না আসতাম তাহলে তোর হাত থেকে ওই মেয়েটাকে আমি কিছু বাঁচাতে পারতাম না রে শয়তান। এবার চলে আমার দুর্গা এই জানে সবার আগে আমি তোকে গুলি করে মারবো ষড়যন্ত্রের বাচ্চা বয়স বলে আমি ছাড়বো না বাবা, তুমি কেন এখানে এলে? কেন? মহেশ মোদী ওনাকে খুবই করেছে কিচ্ছু হতো না।
মন্দিনী নাটকের ছোটে কি কথা বলছো আমার এখন মেকানিক আর বলছো কি না শুনে তুমি তো কলির মহিষাসুর গো বাবু। এমনিতেই তোমার যা চেহারা, তাতে তোমার আর কোনো মেকআপেরই দরকার হবে না। এ কি তোমাকে লক্ষ্মী মেকআপ করতে বলা হয়েছে না তোমার হাতে লক্ষ্মীর খাটের বদলে অস্ত্র গেল কলির মহিষাসুরের সাথে লড়তে হলে আমাকে কলির লক্ষ্মী সাজতে হবে গো বাবু। আর কলির লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ঝাঁপি থাকে না, থাকে মহিষাসুরের মুন্ড কাটা কাটারি। সারা সামানের ব্যবস্থা নেই এখন আসবে না মস্তিষ্কে নয় না শয়তান, মস্তিষ্কে নয়। মস্তিষ্কে মানুষ হলেও আমি দুর্গার আপন মন গৌরী। গৌরী! আত্মশক্তি মহামায়া আলাপ নাম। তাই কলির দুর্গা তোদের বধ করবার আগে তোর মতো মহিষাসুরের মুন্ড আজ আমি কাটবো। আমার বন্ধু মারার আগে তোরা আমি হাত লাগে টেনে ছিঁড়ে দেব জানলে তুমি এভাবে বসে হাতে সরস্বতীর বিনার বদলে হাতে বটি থাকে শয়তান। বলিয়া লক্ষ্মী সরস্বতী আমি দুটো হাতকে টেনে ছিঁড়ে দেব এই ত্রিশূল দিয়ে তোর হাতটা আমি কেটে তোর মতো কলির মহিষাসুরের বধ করতে কলির দুর্গা ধরেছে ত্রিশূল। ওরে মহিষাসুর, কি ভেবেছিস যে ছিল অমর, তাই না? ওরে শয়তান, শয়তান, তোরা এক এক করে এই কলির দুর্গাতে ইজ্জত নষ্ট করছিস, তাই না? না রে শয়তান, না, না কিছুতে পারবি না শয়তান, তাকে কিছুতে পারবি না। দুর্গার হাতে মহিষাসুর বধ হয়েছে, আর আজও দুর্গার হাতে তুই বধ হবি, হবি, আমি তোরই জন্মদাতা বাবা আশুতোষ মল্লিক। বেঁচে আছি কিন্তু তোর মরণটা নিজের চোখে দেখবো বলি। রাজা নয় রে শয়তান, আমি তোরই আপন ভাই বাবারা। আর এখন তোর এই বিশেষ চরিত্রের নাটকের বিশেষ চরিত্র কার্তিক